আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে ১ম ক্লাসে হিসাব বিজ্ঞান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছি এবং আজকে আমাদের ২য় ক্লাস। এখানে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্পর্কে বিস্তারিত জানব। এখান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১ থেকে ২ টা এমসিকিউ সবসময় চলে আসে। আমরা মনোযোগ সহকারে ক্লাসটি সম্পূর্ণ করব। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। হিসাব বিজ্ঞানে তথ্যের ব্যবহারকারীদের ২ ভাগে ভাগ করা হয়ে থাকে। ১ হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, ২ হলো বহিঃস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। হিসাব বিজ্ঞানের মৌলিক রূপ আর্থিক হিসাব বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞান অভ্যন্তরীণ ও বহিঃস্থ উভয় ধরনের ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করে। আর্থিক হিসাব বিজ্ঞান কি করে? অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ধরনের ব্যবহারকারীর নিকট তথ্য দিয়ে থাকে। আমরা কি পড়ছি? হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা, কারা? একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হলো বহিঃস্থ ব্যবহারকারী। এই আর্থিক হিসাব বিজ্ঞান উভয়কে তথ্য দিয়ে থাকে। অন্যদিকে আছে ব্যবস্থাপকীয় বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপকীয়রই আরেক নাম কি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞান কি করে? শুধু অভ্যন্তরীণ ব্যবহারকারীর নিকট তথ্য দিয়ে থাকে। ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক তথ্য প্রকাশ করে বিধায় হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয়? এই হিসাব বিজ্ঞান কি করে? বিভিন্ন ব্যবহারকারী যা আছে তাদের তথ্য দিয়ে থাকে। এর জন্য এটি একটি ভাষা। এখন তথ্য দেয় কাদের? অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বহিঃস্থ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী যারা প্রতিষ্ঠানের ভিতরের সাথে মানে প্রতিষ্ঠানের অভ্যন্তরের সাথে জড়িত তাদেরকে অভ্যন্তরীণ বলে। অভ্যন্তরীণ মানে কি? ভিতরের অংশ বোঝাচ্ছে। আর বহিঃস্থ মানে বাহ্যিক মানে কি? বাহিরের যা ব্যবহারকারী তাদেরকে বোঝাচ্ছে। যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাব তথ্য তাদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা হয়। অন্যদিকে যারা প্রতিষ্ঠানের ব্যক্তিগত বা অন্য প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য ব্যবহার করে তাদেরকে বাহ্যিক বা বহিঃস্থ ব্যবহারকারী বলা হয়। এখান থেকে মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা আরো বিভিন্ন কলেজের পরীক্ষা এখান থেকে বারবার প্রশ্ন চলে আসে। এই টপিক খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অ্যাডমিশনে এখান থেকে একটা এমসিকিউ প্রতিবার থাকে। তাহলে আমরা পড়ি অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? ১ নম্বরে আছে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক। এক মালিকানা ব্যবসায়ের মালিক কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী। কর্মকর্তাগণ এখানে খেয়াল করেন কর্মকর্তা। একটা আছে কর্মচারী। কর্মচারী কি? বাহ্যিক হবে। আর কর্মকর্তা কি? অভ্যন্তরীণ হবে। অন্তঃনিরীক্ষক এখানে অন্ত লেখা আছে। আর যদি শুধু নিরীক্ষক থাকে তাহলে সেটা হবে বাহ্যিক ব্যবহারকারী, এই যে নিরীক্ষকগণ। তারপরে আছে ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য পরিচালক। তাহলে কি পাচ্ছি? পরিচালক শব্দটা বারবার আসছে। তাহলে এই টেকনিক দিয়ে আমাদের মুখস্থ করা যেতে পারে বা মনে রাখা যেতে পারে। পরিচালক আসলে কি হয় সেটা? সেটা হয়ে যাচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপরে আছে প্রধান নির্বাহী কর্মকর্তা। এই যে কর্মকর্তা, কর্মকর্তা মানে কি? অভ্যন্তরীণ। মহাব্যবস্থাপক। মহাব্যবস্থাপক কি? অনেক বড় কিছু বোঝাচ্ছে। তারা তো অবশ্যই অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে। তারপরে আছে বিক্রয় বা বিপণন ব্যবস্থাপক। এই যে বারবার ব্যবস্থাপক আসতেছে। ব্যবস্থাপক আসতেছে মানে কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে। ভান্ডার ব্যবস্থাপক, অন্যান্য ব্যবস্থাপক, সুপারভাইজারগণ বা পরিদর্শকগণ। তারপরে আছে ট্রেজারার বা কোষাধ্যক্ষ, প্রধান হিসাবরক্ষক। এই সবগুলা কি? আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপরে আমরা যাই বহিঃস্থ ব্যবহারকারী বা বাহ্যিক ব্যবহারকারী। এগুলো আমাদের বারবার পড়তে হবে। এমসিকিউ কনফিউজিং করে ফেলবে। আমরা ভুল করে ফেলবো। কিছু, কিছু আছে যে সিমিলার। এখান থেকেই মূলত এমসিকিউ চলে আসে। যেমন এই কর্মচারী, কর্মকর্তা, অন্তঃনিরীক্ষক, নিরীক্ষক এখান থেকে বেশি প্রশ্ন আসে। বহিঃস্থ বা বাহ্যিক ব্যবহারকারী যারা প্রতিষ্ঠানের ব্যক্তিগত বা অন্য প্রতিষ্ঠানের সিদ্ধান্তের জন্য তথ্য ব্যবহার করে তাদেরকে কি বলা হয়? বাহ্যিক ব্যবহারকারী বলা হয়। বাহ্যিক ব্যবহারকারী ১ নম্বর আছে কোম্পানির মালিকগণ। কোম্পানির মালিকগণ কাদের বলা হয়? যারা শেয়ার ক্রয় করে তাদের শেয়ার হোল্ডারগণ তারাই কি? তারাই হলো কোম্পানির মালিক। কোম্পানির মালিক অসংখ্য ধরনের থাকে। সম্ভাব্য বিনিয়োগকারীগণ। তারপরে আছে কি? সম্ভাব্য অংশীদার। অংশীদার কি?
অভ্যন্তরীণ ব্যবহারকারী। কিন্তু যদি সম্ভাব্য অংশীদার থাকে তাহলে সেটা হবে বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। তারপরে আছে কর্মচারীগণ, নিরীক্ষকগণ, কর কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, শ্রমিক সংঘ, ব্যাংক বা ব্যাংকারগণ। দেখেন এখানে আমরা যে পড়তেছি মানে আমাদের একটা ধরে নিতে হবে আমরা একটা প্রতিষ্ঠানে আছি। প্রতিষ্ঠানের ভিতরে যারা তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর যারা বাহিরের অংশ তারা হলো বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। এখানে দেখেন ব্যাংক বা ব্যাংকারগণ আমাদের প্রতিষ্ঠানের কেউ না। শ্রমিক সংঘ প্রতিষ্ঠানের বাহিরে। সরবরাহকারীগণ বা পাওনাদারগণ কি প্রতিষ্ঠানের বাহিরে। দেনাদার এগুলো কি সবই বাহ্যিক হবে। অর্থাৎ বাহিরে যারা থাকবে তারা বাহ্যিক ব্যবহারকারী হবে। প্রতিযোগীগণ, অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ। অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ মনে হতে পারে অভ্যন্তরীণ কিন্তু এটা বাইরে অর্থনৈতিক পরিকল্পনাকারীগণকে বোঝাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, অনুসন্ধানকারীগণ এবং গবেষকগণ। এই যে এখান থেকে প্রশ্ন আসতে পারে গবেষকগণ কোন কোন ধরনের ব্যবহারকারী? ওদের কি গবেষকগণ বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। অন্যান্য যে কোনো ব্যক্তি বা সাধারণ জনগণ তারা সবই কি বাহ্যিক ব্যবহারকারী হবে। হিসাব বিজ্ঞানের ভিত্তি, আর্থিক ঘটনা লিপিবদ্ধ করার বিকল্প ভিত্তি দুইটি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের ভিত্তি দুইটি। এক হলো বকেয়া ভিত্তি, আরেক হলো নগদান ভিত্তি। বকেয়া মানে কি বাকিতে সংগঠিত হয়, নগদ মানে কি নগদ লেনদেন বা টাকার অঙ্কের একটা বিষয় থাকে। বকেয়া ভিত্তি কি আসলে? হিসাব বিজ্ঞানের যে ভিত্তিতে পণ্য বিক্রয় বা প্রদান করা হয় অর্থাৎ আয় অর্জিত হয় তখন নগদ অর্থ প্রদান করা হোক বা না হোক, কিন্তু আমি হিসাবের বইতে বা লিপিবদ্ধ করার ক্ষেত্রে আয় হিসাবে লিপিবদ্ধ করব। তখন কি? তখন আমাদের বকেয়া ভিত্তি হবে। একইভাবে ব্যয় বাবদ নগদে টাকা প্রদান করা হোক বা না হোক, কিন্তু ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তখন কি আমাদের বকেয়া ভিত্তি। মানে কোন ভিত্তিতে এই লেনদেন লিপিবদ্ধ করা হয়েছে। যদি করা হয় তাহলে সেটা কি হবে? বকেয়া ভিত্তিতে হবে। নগদান ভিত্তি মানে বোঝাচ্ছে হিসাব বিজ্ঞানের যে ভিত্তিতে আয় তখনই লিপিবদ্ধ করা হবে। খেয়াল করার বিষয়, আয় তখনই লিপিবদ্ধ করা হবে যখন কি নগদ অর্থ গ্রহণ করা হয়। আবার ব্যয় তখনই লিপিবদ্ধ করা হবে যখন নগদ অর্থ প্রদান করা হয়। আমরা উদাহরণের সাহায্যে শিখি। নগদে ১০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো। এই যে নগদে আমি সরাসরি টাকা দিয়ে ১০,০০০ টাকার পণ্য ক্রয় করছি। এটা কোন এটা কোন ধরনের ভিত্তি আছে এখানে? নগদান ভিত্তি। নগদান। এখন যদি আমাদের প্রশ্ন আসে যে আ এই ২ টি উদাহরণের মধ্যে কোনটি নগদান ভিত্তি অনুসরণ করে? বা কোনটি নগদান ভিত্তির আন্ডারে কোনটি আসে? তাহলে কি এই নগদেরটা আসবে, বকেয়ারটা আসবে না। ১০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো মানে কি বাকিতে পণ্য ক্রয় করা হোক। এখন যদি প্রশ্ন আসে কোনটা বকেয়া ভিত্তি অনুসরণ করে? যে বাকিতে ১০,০০০ টাকার পণ্য ক্রয় করা হচ্ছে এটি বকেয়া ভিত্তির আন্ডারে পড়ে বা এই আন্ডারে চলে যায়। অন্যদিকে নগদান এটা কিন্তু যায় না। এটা কি নগদান ভিত্তি অনুসরণ করেছে। এই পর্যায়ে আমরা হিসাব সম্পর্কে জানব। হিসাব, হিসাব আসলে কি? দেখেন, লেনদেন শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। হিসাব কাকে বলে? লেনদেন শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। আধুনিক পরিভাষায় হিসাব হলো একটি নির্দিষ্ট সম্পত্তি, দায়, মালিকানার সত্ত্ব, আয় কিংবা বৃদ্ধি, হ্রাস ও যে সংক্রান্ত তথ্যের স্বতন্ত্র হিসাব নিকাশ রেকর্ড। অর্থাৎ হিসাব দ্বারা কি বোঝাচ্ছে? নির্দিষ্ট সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, লেনদেন একেকটা সেগুলো একটা রেকর্ড করা একটা জায়গার মধ্যে রেকর্ড করা সেটাকেই কি সামগ্রিকভাবে কি হিসাব বলা হচ্ছে। যে বই বা ফাইলে হিসাব রাখা হয় তাকে কি খতিয়ান বলা হয়। এই হিসাবের অনেক শ্রেণীবিভাগ আছে। হিসাবের শ্রেণীবিভাগকে ৫ ভাগে ভাগ করা হয়ে থাকে। নাম্বার ১ সম্পত্তি বা সম্পদ। মূলত এই ৫ টা ভাগ নিয়ে আমাদের সমস্ত হিসাব নিকাশ, অর্থাৎ এগুলোর মাধ্যমেই ১ম এ আমাদের লেনদেন শনাক্ত করতে হবে, জাবেদা দিতে হবে, খতিয়ানে স্থানান্তর করতে হবে, বিভিন্ন বই তৈরি করতে হবে, আর্থিক বিবরণী তৈরি করতে হবে। এই ৫ টা হিসাবের মধ্যেই সবগুলো অন্তর্ভুক্ত। এই হিসাবের চেয়ে বিভাগ কয়টি? ৫ টি। ৫ ভাগে ভাগ করা হয়। নাম্বার ১ সম্পত্তি বা সম্পদ।
সম্পত্তির হিসাব যাকে বলে। যা থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে তাকে সম্পত্তি বা সম্পদ বলা হয়। অর্থাৎ একটা একটা লেনদেন বা একটা শ্রেণী হিসাব, একটা হিসাব, যে হিসাব থেকে কি আমরা ভবিষ্যতে সুবিধা পাবো। যেমন প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কি? আমি একজনের কাছে কি করলাম, বাকিতে পণ্য বিক্রয় করলাম ৳১০,০০০ কথার কথা। তার কাছে কিন্তু আমি ৳১০,০০০ পাবো। কবে পাবো? ভবিষ্যতে পাবো। এর ভবিষ্যতে পাবো। এটা এটা আমার জন্য কি একটা সম্পদ। প্রাপ্য নোট। মানে আমাকে নোট লিখে দিল। ওই নোটের মাধ্যমে আমি একটা নির্দিষ্ট সময় পর কি টাকা তুলতে পারবো। এটা কি আমার জন্য সম্পদ। প্রাপ্য সুদ পাবো, ভবিষ্যতে পাবো। তার মানে আসবাবপত্র। আমি প্রতিষ্ঠানে আসবাবপত্র কিনলাম, চেয়ার টেবিল কিনলাম আ কি ভবিষ্যতে সুবিধা পাওয়ার জন্য। সরঞ্জাম, যেমন বিভিন্ন যন্ত্রপাতি কিনা হলো। এগুলা কি মানে ভবিষ্যতে একটা নির্দিষ্ট ভবিষ্যতে কি ভবিষ্যতে সুযোগ সুবিধা দিতে থাকবে। এর জন্য এগুলা কি সম্পদ। তারপরে আছে দায়। দায় হলো প্রতিষ্ঠানের সম্পত্তির উপর, খেয়াল করতে হবে, সম্পত্তির উপর মালিক ছাড়া অন্য পক্ষের দাবি। দায় হলো প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিক ছাড়া ব্যতীত অন্য পক্ষের দাবি। যেমন আমি পণ্য ক্রয় করলাম, কিন্তু টাকা দিলাম না। আমার কাছে কি সে টাকা পাবে? এটা কি তার একটা দাবি না? সে একটা প্রতিষ্ঠানের থেকে আমি পণ্য ক্রয় করছি। সে তো মালিক না। সে বাহিরের কেউ। তার আমার কাছে দাবি আছে। এর মাধ্যমে কি পদের হিসাব তৈরি হলো। এই পদের হিসাব একটা দায়। তারপর পদে মোট অনুপার্জিত আয়। মানে আমি সেবা দেওয়ার আগেই আমি টাকা নিয়ে নিলাম। সেটাই কি অনুপার্জিত আয় বলা হচ্ছে। ধি ঋণপত্র, এগুলা কি দায়। মালিকানা সত্ত্ব। প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের দাবি, একান্তই মালিকের দাবি, তাকে মালিকানা সত্ত্ব বলে। যেমন মালিকের মূলধন। ব্যবসা শুরু করার জন্য প্রারম্ভিক পর্যায়ে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা কি মূলধন। এই দাবি কার? মালিকের। অংশীদারদের চলতি হিসাব। তারপরে আছে আয় বা রাজস্ব। আচ্ছা বুঝি আমরা, আয় বা রাজস্ব কি? পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানে যা উপার্জিত আর অর্জিত হয়, অর্থাৎ পণ্য বিক্রি বা সেবা প্রদানের মাধ্যমে যা উপার্জিত হয় তাকে আয় বা রাজস্ব বলা হয়। যেমন বিক্রয়, সেবা, এগুলো কি রাজস্ব বা আয়। ব্যয় বা খরচ, যেমন পণ্য ক্রয়, সেবা গ্রহণ, এগুলা কি ব্যয় বা খরচ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ পণ্য ক্রয় বা সেবা প্রাপ্তির মাধ্যমে যে টাকাটা আমার থেকে চলে যায় সেটাই হচ্ছে ব্যয় বা খরচ।